গর্ভগৃহে এই মুহূর্তে আমি উপস্থিত আপনাদের সামনে বিভিন্ন তথ্য মতামত এবং তার সাথে আমার নিজস্ব মতামত নিয়ে গত কয়েকটা এপিসোডে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম সেটা হলো যে আমাদের যে 9টি গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এই 9টি গ্রহের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে এবং সেই যে প্রভাব, সেই প্রভাবের মধ্যে কখনো কোনো ভালো প্রভাব আমাদের জীবনকে অনেক উন্নতির শিখরে নিয়ে যায়, আমাদের অনেক সুখ সমৃদ্ধি দেয়, আবার কখনো কোনো কোনো খারাপ প্রভাবে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, বিভিন্ন রকম মানসিক, শারীরিক, আর্থিক বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হই। কিন্তু এই যে গ্রহদের প্রভাব, সেই গ্রহদের প্রভাব কিন্তু আমরা যতই সেই গ্রহদের কুপ্রভাব বা সুপ্রভাব বলে অভিহিত করি না কেন, সেই প্রভাব কিন্তু আমাদেরই কর্মফলের প্রভাব। কোন কর্মের সাথে কোন গ্রহযুক্ত সেগুলো নিয়ে গত কয়েকটা এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হলো মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ অর্থাৎ মঙ্গলের দোষ। জন্ম ছকে মঙ্গল কোথায় কোথায় থাকলে এই দোষ প্রাপ্ত আমরা হই সেটা হলো জন্ম ছকে, জন্ম লগ্নে, জন্ম লগ্ন থেকে চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘর, এই সব ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষযুক্ত হয়, এটা আমরা বলে থাকি। এবং এই মাঙ্গলিক দোষ নিয়ে আমরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হই। মাঙ্গলিক দোষ কাটাবার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জ্যোতিষীদের কাছে যাই, বিভিন্ন রকম পাথর ধারণ করি, বিভিন্ন তন্ত্র সাধকদের কাছে যাই, যারা তন্ত্রমন্ত্রের দ্বারা, হোম যজ্ঞের দ্বারা আমাদের মাঙ্গলিক দোষ থেকে মুক্তি দিতে পারে বলেন বা বলে থাকেন। কিছু ক্ষেত্রে পারেন, কিছুটা পারেন, কিন্তু সবটা পারেন না, সবটা পারা সম্ভব নয়। তবে সেই নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমেই বলি যে এই মাঙ্গলিক দোষ বিষয়টা কি। মাঙ্গলিক দোষ অর্থাৎ মঙ্গল গ্রহের দোষ। তো এই যে মঙ্গল গ্রহের দোষ, দোষ মঙ্গল গ্রহের নয়, দোষ অবশ্যই আমাদের দোষ, আমাদেরই কোনো না কোনো কর্মের ফল আমরা প্রাপ্ত হই। সেটা তো আমি বারবার গত অনেক এপিসোডেই আমি বলেছি আপনাদেরকে। তো এই যে মঙ্গল গ্রহের দোষ বা মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলছি, তো এই দোষ পেলে যেটা হয়, সব থেকে বিশেষভাবে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে বৈবাহিক জীবনের সমস্যা, আমাদের বিবাহিত জীবনের সমস্যা। এবং সেই সমস্যা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। এরকম হতে পারে যে বিয়ের পর দেখা গেল একটা মেয়ে তার স্বামীকে হারিয়ে ফেললো, হতে পারে তার স্বামী মারা গেল, হতে পারে বিয়ের পর তার হয়তো এত পারিবারিক অত্যাচার তার উপরে হলো যে সে হয়তো ডিভোর্স হয়ে গেল, বা এরকম হতে পারে যে পরিবারের মধ্যেও পারিবারিক অত্যাচার নয়, দুজনের সম্পর্কের মাঝে হয়তো অন্য কেউ তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, সেই জন্য হয়তো বিবাহ বিচ্ছেদ ঘটলো। তো বিভিন্নভাবে কিন্তু পারিবারিক একটা বৈবাহিক জীবনে আমাদের দাম্পত্য সম্পর্কে এই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু পড়ে। এবং কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যে শুধুমাত্র আমাদের বিবাহিত জীবনে, আমাদের দাম্পত্য সম্পর্কে পড়ে তা নয়, মাঙ্গলিক দোষ কিন্তু অনেক সময় আমাদের কেরিয়ার, আমাদের অর্থনৈতিক ভাগ্যের ওপরও পড়ে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জমি জমা, বাড়ি, গৃহ সংক্রান্ত বিষয়ে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষভাবে যেটা পড়ে সেটা হলো কিন্তু আমাদের বিবাহিত জীবন, আমাদের দাম্পত্য সম্পর্ক, সেই বিষয়ে কিন্তু মাঙ্গলিক দোষের একটা প্রভাব আমরা পাই। এবং আজকে আমাদের যাদের জন্মছক রয়েছে, আমরা যারা একদম সঠিক টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ থেকে যারা কুষ্ঠি ঠিকুচি করতে পারি, হরস্কোপ করে ফেলেছি, তাদের কথা আলাদা। কিন্তু যারা আগের জেনারেশন, আমাদের হয়তো দাদু ঠাকুমা বা আরও আগে যারা বয়স্ক মানুষ যারা এখনও রয়েছেন, তাদের সময় হয়তো জন্মছক তারা করেননি, তারা হয়তো জানতেনও না যে কোন সঠিক সময় তারা জন্মগ্রহণ করেছেন, সেই জন্য কোনো হরস্কোপ তাদের হয়তো করারই নেই। কিন্তু তাদেরও কিন্তু মাঙ্গলিক দোষ অনেকেরই ছিল, এবং তারা কিভাবে বুঝবেন যে তাদের জীবন মাঙ্গলিক দোষে জর্জরিত হয়ে গেছে, সেটা কিন্তু এই বৈবাহিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, দাম্পত্য সমস্যা, সেগুলো থেকে হয়। বা অনেক সময় এরকম হয় যে এই মাঙ্গলিক দোষের কারণে হয়তো একটা বিবাহ বিচ্ছেদ ঘটে গেল, দ্বিতীয়বার বিয়ে করলো, দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ ঘটে গেল, তৃতীয়বার বিয়ে করলো, তারপরেও হয়তো সম্পর্কটা টিকলো অথবা টিকলো না, যদি বা টিকলো হয়তো দেখা গেল সেটা হয়তো সুখের নয়, সুখী দাম্পত্য জীবন নয়। তো বিভিন্নভাবে এর প্রভাব পড়ে। এবং এই যে প্রভাব, তো এই মাঙ্গলিক দোষের প্রভাবে একটু আপনাদের সাথে গল্পই করি। সেটা হলো যে এই মঙ্গলের যে প্রভাব, এটার বেশ একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে যে কোন কারণে মঙ্গল গ্রহ থেকে আমরা এই দোষপ্রাপ্ত হই। অবশ্যই
নিজস্ব কর্মের ফল, আমাদের কর্মফল তো অবশ্যই, কিন্তু তার কিছু পৌরাণিক কাহিনী রয়েছে এর পেছনে। তো সেই পৌরাণিক কাহিনী হলো যে যে 9টি গ্রহের কথা আমরা পাই আর কি। তো সেখানে গ্রহদের রাজা তিনি হলেন শনিদেব। তাকে গ্রহদের রাজা বলা হয় কারণ একবার নবগ্রহের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যে কে সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি বুদ্ধিমান, এবং সেই যুদ্ধে কিন্তু শনিদেব নিজেকে সব থেকে বেশি যোগ্য বলে প্রমাণ করেন এবং তিনি রাজা হওয়ার যোগ্য প্রমাণিত করে তিনি কিন্তু গ্রহদের রাজা বলে রাজার জায়গাটা তিনি পান, রাজ মর্যাদা তিনি পান, রাজ সিংহাসন পান, গ্রহদের রাজা, তাকে গ্রহরাজ বলা হয়। তো এই শনিদেবের সাথে মঙ্গলদেবের একবার খুব একটা সমস্যা হয়েছিল, খুব বিবাদ ঘটেছিল, এবং সেই বিবাদের কারণ হচ্ছে শনিদেবের বোন যমুনা। শনিদেব হলো সূর্যদেবের পুত্র। তো এই সূর্যদেবের এক কন্যার নাম, সূর্যদেবের 13 জন পুত্র পুত্রী মানে পুত্র কন্যা নিয়ে 13 জন সন্তান ছিলেন। তার মধ্যে সূর্যদেবের এক কন্যার নাম যমুনা, যে যমুনাকে আমরা নদী হিসেবে পাই, যমুনা নদী। তো সেই যমুনাকে সূর্যদেবের কন্যা বলা হয়েছে। এই যমুনা বা আমরা ভাইফোঁটার সময় যেটা বলে থাকি যে যমুনা দে জমকে ফোঁটা, সেই যমুনা। তো সেই যমুনা দেবী হচ্ছে শনিদেবের বোন, সূর্যদেবের কন্যা। এবং এই যমুনা দেবীকে বিবাহ করার জন্য মঙ্গলদেব মানে মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ আমরা পাই, তো সেই মঙ্গলদেব কিন্তু যমুনা দেবীকে বিয়ে করতে চেয়েছিলেন এবং বিবাহ করে তিনি কিন্তু যেটা সূর্যলোক, সেই সূর্যলোকে সূর্যদেবের রাজত্বে তিনি আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। কিন্তু যমুনা দেবী তো মোটেও মঙ্গলদেবকে পছন্দ করতেন না, কিন্তু তিনি তার বাবার ইচ্ছায়, সূর্যদেবের ইচ্ছায় এই বিবাহ করতে রাজি হচ্ছিলেন, যদিও তার নিজের মানসিক কোনো সম্মতি ছিল না। কিন্তু তার ভ্রাতা শনিদেব সেটা জানতে পারেন এবং শনিদেব যখন জানলেন যে যমুনা দেবী তার নিজের অনিচ্ছায় এবং অত্যন্ত মানসিক যন্ত্রণার সাথে মঙ্গলদেবকে বিয়ে করতে যাচ্ছেন, তখন শনিদেব যমুনাকে বোঝালেন যে তার বোনকে বোঝালেন যে সেটা কিন্তু একদমই ঠিক নয়, নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র বাবার ইচ্ছাকে সম্মান জানানোর জন্য মঙ্গলদেবকে বিয়ে করা তার ঠিক নয়। এবং সেই যে শনিদেব যমুনা এবং মঙ্গলদেবের বিবাহে একটা বাধা হয়ে দাঁড়ালেন, তার শোধ কিন্তু মঙ্গলদেব নিলেন। তার শোধ হিসাবে মঙ্গলদেবের তার বিয়েই করলেন না, যেহেতু যমুনা দেবীকে বিয়ে করতে পারলেন না মঙ্গলদেব, তাই মঙ্গলদেব কিন্তু চির অবিবাহিতই রয়ে গেলেন। এবং তার প্রতিশোধ স্বরূপ এই মঙ্গলদেব কিন্তু মাঙ্গলিক দোষ দিয়ে থাকেন এবং প্রথম মাঙ্গলিক দোষ তিনি শনিদেবের ওপর দেন যে শনিদেবের বিবাহিত জীবনকেও তিনি নষ্ট করে দেবেন। এবং শনিদেবের বিবাহিত জীবন নষ্ট করতে গিয়ে এই মঙ্গলদেব প্রথম মাঙ্গলিক দোষ শনিদেবের ওপর দিয়েছিলেন এবং মঙ্গলদেব বলেছিলেন তখন যে যার লগ্নে চতুর্থে, সপ্তমী, অষ্টমী, দ্বাদশে তিনি অবস্থান করবেন তাদের বিবাহিত জীবন কিন্তু একদম তিনি ধ্বংস করে দেবেন। তো সেই মাঙ্গলিক দোষের একটা কাহিনী আর কি। তো এই যে মাঙ্গলিক দোষের যাই হোক পৌরাণিক কাহিনী, আমরা কিন্তু যেটা মানে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বিবাহিত জীবনে, আমাদের দাম্পত্য জীবনে যে সমস্যা মাঙ্গলিক দোষের কারণে আমরা পাই, আমরা ভোগ করি, সেই সমস্যা থেকে তো আমাদের বেরোতে হবে। কিন্তু আমরা কিভাবে বেরোবো বা কিভাবে এর প্রতিকার কী? তো এই প্রতিকারার্থে স্বাভাবিকভাবে জ্যোতিষীরা যেটা করে থাকেন সেটা হলো যে মঙ্গলের প্রতিকারার্থে আমরা প্রবাল দিয়ে থাকি। কিন্তু এই যে প্রবাল, সেটা এখন সোশ্যাল মিডিয়ায় এই প্রবাল সম্পর্কে আমি বলবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের এটা সুটেবল হতে পারে, কোনো ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সেটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রত্যেকের ক্ষেত্রে জন্মছক বিচার করে সেটা বলতে হবে কার ক্ষেত্রে সেটা শ্যুট করবে, কার ক্ষেত্রে করবে না, সেটা ওইভাবে বলা যায় না। কিন্তু স্বাভাবিকভাবেই ইন জেনারেল আমরা যে মাঙ্গলিক দোষের কিছু রেমেডি বলতে পারি, যেটা যে কোনো প্রকারের মাঙ্গলিক দোষ, সেটা হতে পারে কোনো ছেলের বিয়ে হচ্ছে না বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, হতে পারে বিবাহিত জীবন বারবার তার ভেঙে যাচ্ছে, বৈবাহিক সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, বা হতে পারে তিনি খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছেন বৈবাহিক জীবনে। মানে ছেলেদের ক্ষেত্রে এটা হতে পারে তার স্ত্রী মারা গেল বা তার ডিভোর্স হয়ে গেল বা বিয়ে হচ্ছে না, বিভিন্নভাবে এটা হতে পারে। তো কোন ক্ষেত্রে মঙ্গল কোথায় রয়েছে তার অবস্থানের উপর নির্ভর করছে, সেটা কিভাবে তার প্রভাবটা দেবে, খারাপ প্রভাবটা আমাদের উপর কিভাবে পড়বে আমাদের দাম্পত্য সম্পর্কে। স্বামী মারা যাবে বা স্ত্রী মারা যাবে, নাকি ডিভোর্স হয়ে যাবে, নাকি অত্যন্ত মানসিক যন্ত্রণার সাথে পারিবারিক জীবনটা চলবে সারা জীবন, সেটা কিভাবে হবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তার ছক অনুযায়ী সেটা হয়। তবে স্বাভাবিক কিছু প্রতিকার যেটা যে কোনো মাঙ্গলিকের ক্ষেত্রেই আমরা করতে পারি, সেটা হলো যে 9টি যে গ্রহ রয়েছে প্রত্যেকটা
গ্রহের কিন্তু আরাধ্যা দেবী রয়েছে একজন করে। ঠিক সেইভাবেই মঙ্গলের যিনি আরাধ্যা দেবী তিনি হলেন মা বগলা। আমি এই মুহূর্তে মা বগলার সামনে উপস্থিত, মা বগলা মায়ের বিগ্রহের সামনে উপস্থিত। তো মা বগলার পুজো আমরা মঙ্গলের জন্য করে থাকি। মঙ্গলের আরাধ্যা দেবী মা বগলা, এবং মা বগলার পুজো ছাড়া আমরা আর যেগুলো করতে পারি সেটা হচ্ছে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে আমরা পুজো দিতে পারি, এবং হনুমানজির মন্দিরে উপরে যে চূড়ায় যে পতাকা, সেই পতাকা দান করা কিন্তু খুব ভালো। সেখানে লাল পতাকা বা অরেঞ্জ কমলা রঙের পতাকা কিন্তু আমরা দান করতে পারি। এই পতাকা দান করাও কিন্তু খুব ভালো। এটা প্রতি সপ্তাহে করার দরকার লাগে না, কিন্তু প্রত্যেক মঙ্গলবার কিন্তু হনুমানজির পুজো দেওয়াটা দিতেই পারি। আমরা দুর্গা স্তব পাঠ করতে পারি, চণ্ডী পাঠ করতে পারি মঙ্গলবারের জন্য। এবং এই মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, পৃথিবী ধরিত্রীপুত্র, ভূমিপুত্র, অগ্নিকারক গ্রহ মঙ্গল। এবং এই মঙ্গল কিন্তু শিবেরও পুজো করেছেন, শিব পুজো করে মঙ্গল এই শক্তি পেয়েছেন। তাই মঙ্গলের আরাধ্যা যেমন বগলা দেবী, মঙ্গলের আরাধ্য দেব কিন্তু শিব, ভগবান দেবাদিদেব মহাদেব। তাই মঙ্গলের থেকে বাঁচার জন্য, কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমরা কিন্তু দেবাদিদেব মহাদেব শিবের আরাধনা কিন্তু করতে পারি, এটাও খুব ভালো। আর যেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, যেটা আমি গ্রহ সম্পর্কে বলার আগে বলেছিলাম যে আমরা যদি আমাদের ভাতৃস্থানীয়দের সাথে খারাপ সম্পর্ক আচরণ করে থাকি সেক্ষেত্রে আমাদের মঙ্গল খারাপ হয়ে যায়। আমরা মাঙ্গলিক দোষের বিভিন্ন প্রতিকার করলাম, কিন্তু আমরা বাড়িতে এসে আমাদের ভাই ভাইয়ের বিবাদ অশান্তি লাগিয়ে রইলাম, তাতে কিন্তু মাঙ্গলিক দোষ থেকে আমরা বাঁচবো না। সুতরাং মঙ্গল যেহেতু ভাতৃকারক গ্রহ, সেহেতু ভাইদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এটা আমাদের কর্মের বিষয়। আর যেটা করতে পারি সেটা হচ্ছে কুকুরকে খাওয়ানো, সকালবেলা কুকুরকে খাওয়ানো, সেটা খুব ভালো। যদি রুটি খাওয়ান এবং সেই রুটির সাথে একটু করে চিনির রস বা মধু, মিষ্টি জাতীয় কিছু রুটির সাথে লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে কুকুরকে খাওয়ান, তাহলে এটাও কিন্তু ভালো। কালো কুকুরকে বলছি না, যে কোনো রঙের কুকুরকে খাওয়ান, এটাও মাঙ্গলিকের জন্য ভালো। আর মাঙ্গলিকের জন্য যেগুলো করতে হবে আমাদের সেগুলো হচ্ছে যে হোমযজ্ঞ বা প্রতিকার, যেগুলো অনেক ক্ষেত্রে যারা হোমযজ্ঞ করেন তারা জানবেন যে তারা অনেক সময় গাছের সাথে নারায়ণের সাথে বিয়ে দিয়ে প্রথম বিয়েটাকে কাটিয়ে দেন, তারপরে তার যাতে পরবর্তীকালে বিবাহিত জীবন ভালো হয় সেটার চেষ্টা করেন। তবে একটা কথা সবসময় সত্যি, এটা আমি এর আগেও বলেছি, আজও বলছি, আমরা যতই মাঙ্গলিক দোষের জন্য হোমযজ্ঞ করি না কেন, পুজো তো অবশ্যই করবো, আমরা হোমযজ্ঞ করবো না এমনটা কথা বলছি না, করতেই পারি, কিন্তু যেটা আমাদের কর্মফল, সেই কর্মফলকে কিন্তু একেবারে 100% পরিবর্তন করা, কাটানো, সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ আমার জন্মছকে মঙ্গল ধরুন অষ্টমে রয়েছে, আমি কোনো একটা তান্ত্রিকের কাছে গিয়ে হোমযজ্ঞ করালাম, তার ফলে কিন্তু মঙ্গল অষ্টম ঘর থেকে পঞ্চম ঘরে চলে আসবে না, বা অষ্টম ঘর থেকে দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে বা একাদশে চলে আসবে না। তো সুতরাং প্রভাব একটা থেকেই যায় আমাদের জীবনে, মঙ্গল অষ্টমে আছে, অষ্টমেই থাকবে, কিন্তু প্রভাবটা অনেকটা কমে যায়। অত্যন্ত বৃষ্টির মধ্যে একটা ছাতা মাথায় দিলে সেই বৃষ্টির জলটা আমাদের হয়তো মাথাটা ভেজাবে না, শরীরটা কম ভেজাবে, কিন্তু ভেজাবে, একেবারেই যে ভেজাবে না তা নয়, অনেকটা প্রভাব কমে, কিন্তু একেবারেই 100% সেই প্রভাব থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। আর আমাদের যেটা নিয়ে ভীষণ মাথা ঘামাতে হবে সেটা হলো আমাদের কর্ম। কারণ আজকে আমরা যে দোষই বলি না কেন, সেটা মাঙ্গলিক দোষ হোক, সাড়ে সাতি হোক, কালসর্পদোষ হোক, কিমদ্রুপ দোষ হোক, যাই হোক, গ্রহদোষ যাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের কর্মের ফল। এইটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আমাদের প্রত্যেক দিন নিজের কর্ম নিয়ে ভাবতে হবে, আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে। প্রতিদিন সবসময় আমাদের আশেপাশের মানুষগুলোর মধ্যে দোষ খুঁজে না বেরিয়ে আমাদের নিজেদের দোষ খুঁজতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে কর্ম, এই কর্মের একটা ভালো কর্মফল আমাদের জন্য তৈরি থাকবে। যে ভালো কর্মফলটা আমরা হয়তো আজই পাবো না, কিন্তু আমাদের পরবর্তী জীবনে অবশ্যই পাবো। কারণ প্রত্যেকটা কর্মের কর্মফল হয়, এবং সেই কর্মফল থেকে আমরা কিন্তু কোনোভাবেই পালাতে পারি না। আমরা যদি একটা ভালো কর্ম করি তার ভালো কর্মফল অবশ্যই পাবো, এবং খারাপ কর্ম করি তার খারাপ কর্মফলটাও অবশ্যই আমরা পাবো। তাই আমরা কিন্তু মাঙ্গলিক দোষ এই বিষয়ে আমি এটা বলবো যে আমাদের কর্মের উপরে কিন্তু নজর রাখতে হবে। আর বাকি যে প্রতিকারগুলো বললাম সেগুলো তো রইলই। আজকের মতো বিদায় নিচ্ছি। তারাপীঠের ছিন্নমস্তা চ্যানেল দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।